আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে, কিন্তু অন্যদিকে আবার এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে, কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব, এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব এবং ইনশাল্লাহ ওগুলো ঘুরে দাঁড়াবে, সময়ের ব্যাপার। 10টা ব্যাংকের মতো, 9টা ব্যাংকের সেটা ইস্যু না। সেটা কথাটা হলো যে উই আর ইন এন ইন্টেন্সিভ প্রোগ্রাম উইথ দেম, ওগুলোকে টার্ন অ্যারাউন্ড আমরা করবো ইনশাল্লাহ, দরকার হলে মার্চ করব, কিন্তু কাস্টমার আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে না। তারপরেও কাস্টমারের তো আস্থা তো দিতে হবে। যদি আমরা 95% পরিবারকে বলি তোমাদের টাকা নিরাপদ তোমরা নেবে না, তাহলে তো আমার একটা চাপ কমে যাচ্ছে ব্যাংকের উপর থেকে। সেই উদ্দেশ্যেই এই ঘোষণাটা দেওয়া এবং এই তৎপরতা যে আমরা তোমাদের পাশে আছি। 95% পরিবার, ব্যক্তি বা বিজনেস, তাদের একটা পয়সাও হারানোর কোনো সম্ভাবনা নাই। আপ টু 2 লাখ। যদি আমার 50,000 টাকা থাকে আমি 50,000ই পাবো, আর আমার যদি 5 লাখও থাকে আমি 2 লাখ পাবো। এটা হচ্ছে কথা। হ্যাঁ, ইটস এ কাভারেজ। তা আর দ্বিতীয় প্রশ্নটা যেন কি ছিল? এক্সিম ব্যাংকের ইস্যুটা ছিল যে ওই পলিসিটা আমরা আগে নিয়েছিলাম, ওটার পরে আমরা এই যে ব্যাংক গ্যারান্টি স্কিম যেটা আমরা করলাম, ব্যাংক লোন গ্যারান্টি, এটা পরে করা হয়েছে, এটা তার আগের ব্যাপার। কাজেই এটার সাথে এটাকে আমি এক করব না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যেটা বলেছি যে আমরা টাকা ছাপাবো না, তার মানে হচ্ছে আমি যদি আজকে টাকা ছাপাইতে সব টাকাকে সব ব্যাংকের সব টাকাকে শোধ করতে যাই, আমাকে হয়তো লক্ষ কোটি টাকা ছাপাতে হবে, আরও বেশি। সেটা তো কাম্য নয়। কাজেই আমরা ইনোভেটিভ ওয়েতে চেষ্টা করছি যে যাতে ব্যাংকিং খাতের লিকুইডিটি দিয়েই আমরা যাদের লিকুইডিটি শর্টেজ আছে তাদের লিকুইডিটি সাপ্লাই দেব। বাংলাদেশ ব্যাংক দিবে না আগামী, আর কাউকে দেওয়া হচ্ছে না, ওই ফ্যাসিলিটিতে কাউকে দেওয়া হচ্ছে না। বললাম তো, এই যে এখনকার যে পলিসি হচ্ছে ইন্টার ব্যাংক মার্কেট থেকে নিতে হবে তাদেরকে। আমরা গ্যারান্টি দিব, ওই গ্যারান্টির এগেনস্টে দুর্বল ব্যাংকে সবল ব্যাংকগুলো টাকা দিবে, তখন তার কোনো রিস্ক থাকবে না। না, আমরা তাদেরকে এখন সাপোর্ট দিচ্ছি, টেকনিক্যাল, অ্যাডভাইজারিয়াল, লিকুইডিটি সবই তো দিচ্ছি। আমরা চেষ্টা করব যে তারাও চেষ্টা করবে তাদের ক্লায়েন্টের কনফিডেন্সটা ধরে রেখে উইথড্রয়ালটাকে কমিয়ে লিকুইডিটি ম্যানেজ করতে। তারপরে আমরা রিস্ট্রাকচারিংয়ে যখন যাব, আমরা তো ইন দ্য প্রসেস আমরাও তাদের যে ব্যাড অ্যাসেটগুলো আছে সেগুলোকে ইভ্যালুয়েট করা হবে, প্রত্যেকটা লোন বাই লোন, কে এটার মালিক, নামে বেনামে, সেগুলোকে আমরা আইডেন্টিফাই করে আমরা লাম্প করব কোন ফ্যামিলি থেকে এটা নেওয়া হয়েছে, তাদের অ্যাসেট কী কী আছে, সেই অ্যাসেটের দিকে আমরা যাব। তো ওই প্রক্রিয়াটা তো চলবে। তো দ্যাট ইজ দ্য আলটিমেট সলিউশন। এখনকার যেটা হচ্ছে আমি বলবো যে ইন্টেন্সিভ কেয়ারে স্টেবিলাইজ করে রাখা আছে। এটা হলো যে আমার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম না বাড়িয়ে আমি তাদেরকে দিতে পারছি, এরপরে গেলে আমাকে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়াতে হবে, সেটাও আমি চাচ্ছি না আননেসেসারি কস্ট বাড়িয়ে ফেলা। থাকতে পারে, কিন্তু আমরা এখন যেটা দিচ্ছি এটা ইমিডিয়েট এফেক্টিভ হবে। আইন দরকার হলে আমরা সংশোধন করে নেব যদি প্রয়োজন হয়, মনে করি যদি প্রয়োজনীয়তা থাকে অবশ্যই সংশোধন করব। এটা আমি অফহ্যান্ড তো বলতে পারবো না, আমরা হিসাব করলে বের হবে, কিন্তু এখন এই মুহূর্তে আমি বলতে পারবো না। তবে এটা ঠিক, বাংলাদেশে বড় আমানতকারীদের সংখ্যা বেশি, পরিমাণেও বেশি অনেক, কিন্তু ছোট আমানতকারীদের রক্ষা করা আমাদের প্রাথমিক দায়িত্ব। যার 200 কোটি টাকা আছে তার অ্যাকাউন্ট যদি ফ্রিজও হয় সে না খেয়ে থাকবে না, কিন্তু যে ব্যক্তি পেনশনভুক্ত কর্মচারী তার কিন্তু অ্যাকাউন্ট ফ্রিজ মানে ওই টাকা যদি না থাকে তাহলে কিন্তু তার অসুবিধা।